This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনতে নয়, চোখে চোখ রেখে কথা বলতে যাব। 7 তারিখ নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে এমনটাই বার্তা দিলেন চাকরিহারারা। শুধু তাই নয়, বৈঠকের আগেই বড় কর্মসূচি নিয়ে ফেলল চাকরিহারা। বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবীদের যৌথ মঞ্চ। 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তারা। সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তাদের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে 7 এপ্রিল সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানে হাজির থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। 7 তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো, শুনতে তো কোনো আপত্তি নেই, এবং এটুকু বলতে যাব, ধৈর্য হারাবেন না। ইন্ডোরের এই সভায় কি অযোগ্যরাও হাজির থাকবেন? সেখানে চাকরিহারাদের অবস্থান কি হবে? সমাবেশের কয়েক ঘন্টা আগেও এই নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। কিভাবে যাবেন সেই বৈঠকে, কখন যাবেন, তাদের আদৌ ঢুকতে দেওয়া হবে কিনা? মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বৈঠকের কথা ঘোষণা করলেও তার পরবর্তীতে প্রশাসনিক স্তর থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি, এমনটাই কিন্তু দাবি করছেন চাকরিহারাদের একাংশ। ওনার কাছে আমার কয়েকটা প্রশ্ন, উনি কাদের সাথে বসতে চাইছেন? শুধুমাত্র যোগ্যদের সাথে না, যোগ্য অযোগ্য মিলিয়ে সকলের সাথে? যদি যোগ্য অযোগ্য সকলের সাথে মিলিয়ে হয় তাহলে বুঝতে হবে যে উনি অযোগ্যদের পাশেও আছেন। আমরা যারা বৈধরা আছি, আমরা 7 তারিখের মিটিংয়ে যেতে বাধা নেই, কিন্তু আপনি কি প্রশ্নের মুখোমুখি হওয়ার আপনার অভ্যেস আছে? আমরা তো জানি আপনি প্রশ্ন করলে উত্তর দিতে চান না, কারণ আপনিই শুধু বলবেন যা বুংচাং ললিপপ বুঝিয়ে ছেড়ে দেবেন। আমাকে কি ঢুকতে দেবেন? আমরা যাওয়ার সম্ভাবনা, যে কথা সেই যাওয়ার সম্ভাবনার দিকেই অনেকে মতামত দিচ্ছেন যে হ্যাঁ যাওয়া হোক, কিন্তু যাওয়া হচ্ছে মানে যে উনি যেটা বলবেন সেটা আমরা আপ্লুত ভাবে শুনতে যাচ্ছি বা এখন আমরা কিন্তু বলতে যাচ্ছি, শুধু বলতে যাচ্ছি না, আমরা কিন্তু কিছু চ্যালেঞ্জ করতে চাইছি গভর্নমেন্টকে, পরিষ্কার কথা। ইন্ডোরের সভায় যাবেন না বলে শনিবার স্পষ্ট করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই জেলার প্রায় 1300 জনের মতো চাকরি খুঁজেছেন। শনিবার প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তায় অবস্থানে বসেন তারা। কোনো মতেই যাব না, কারণ মুখ্যমন্ত্রী ওই দিন উনাদের যাদেরকে টাকা দিয়ে চাকরি দিয়েছেন সেই সমস্ত অযোগ্য প্রার্থীদেরকে ওইখানে ডেকে উনাদেরকে যাতে ও দলের সান্নিধ্যে আনা যায়, এর আবার পূর্ব পরিকল্পনা আগে থেকে করা আছে এবং সেই পরিকল্পনা মতেই উনি হাঁটছেন। এরই মধ্যে সরকারকে চাপে ফেলে নবান্ন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারাদের এবং চাকরি প্রার্থীদের যৌথ মঞ্চ। 21শে এপ্রিল নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের। 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি সুষ্ঠু সমাধান না করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। যে জীবন যখন বিপন্ন, সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নেতাজি ইন্ডোর থেকে কি বড় কোনো ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী? বিকল্প কোনো পদক্ষেপ করবে রাজ্য সরকার? মুখ্যমন্ত্রী যে মানবিক বার্তা দিয়েছেন, আমি আবার বলছি, তার উপর সমস্ত শিক্ষককে বলবো ভরসা রাখো। কেউ মানসিকভাবে ভেঙে পড়বেন না। এই লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বিপদগ্রস্তদের পাশে আছে। যারা চুরি করেছে, যাদের জন্য এটা হলো, তারা বলছে আমরা যোগ্যদের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ই তো এদেরকে ডোবালো, আবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখে আবার ডুববে। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দিনই পাল্টা কালীঘাট অভিযানে নামছে বিজেপির যুব মোর্চা। 7 তারিখে মমতা ব্যানার্জি ড্রামা করুন, ওই দিন আমরাও চোর মমতা স্লোগানে এই রাজ্যকে ভরিয়ে দেব। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। চোরেদেরকে আমরা জেলে দেখতে চাই। একদিকে চাকরিহারাদের চাপ, অন্যদিকে বিরোধীদের আন্দোলনের ডাক। জোড়া ফলা সামলাতে কোন কৌশল নেবে নবান্ন? সোমবার কিছুটা হলেও তার ইঙ্গিত মিলবে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুপ্রিয় গুহ, দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রাত পোহালেই রামনবমী, কিন্তু তার আগেই হাওড়ার সাঁকরাইলে অস্ত্রের ঝনঝনানি। আদালতের নির্দেশ উপেক্ষা করেই ত্রিশূল, তরোয়াল, দা, কুঠার নিয়ে কসরত। ছবি দেখাচ্ছি আপনাদের। সুব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুব্রত,
কি কতটাই ঝনঝনানি শুনতে পেলে, তুমি কি দেখতে পেলে? দেখো, একেবারেই যেটা বলা যায়, প্রচুর মানুষের সমাগম এই রামনবমীর আগে ওয়ার্ম আপ মিছিল বললেই চলে। এবং এই শোভাযাত্রায় যেটা সাকরাইলের রাজগঞ্জ থেকে শুরু হয় এবং অস্ত্র হাতে মিছিলের ঝনঝনানি, যেখানে হাতে অস্ত্র, তরোয়াল, ত্রিশূল ইত্যাদি অস্ত্র নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। এবং আগামীকাল রামনবমীর একাধিক মিছিল রয়েছে হাওড়া এবং কলকাতায় এবং রাজ্য জুড়ে একাধিক জায়গায়। তার আগে এই ছবি যথেষ্ট চিন্তায় ফেলছে। এবং যেটা জানা যাচ্ছে, আদালতের নির্দেশে হাওড়ায় সদরে কিন্তু দুটি মিছিলের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু একেবারেই নির্দেশ দেওয়া হয়েছে যে অস্ত্র এবং ডিজে কোনোটাই ব্যবহার করা যাবে না। কিন্তু তার আগে এই ছবি, যদিও যারা করছেন সংগঠনের পক্ষ থেকে, তারা কিন্তু জানাচ্ছেন যে সনাতনীদের এটা নিয়ম, অর্থাৎ তাদের দেবী দুর্গা হাতে যেরকম অস্ত্র থাকে, সেই অস্ত্র কাউকে ক্ষতি করার জন্য না, সে অস্ত্র শক্তি প্রদর্শনের জন্য না, সে অস্ত্র তাদের যে চিরাচরি নীতি, সেই নীতি মেনেই কিন্তু তারা এই মিছিলে অস্ত্র নিয়ে এসছেন। যদিও সংগঠনের পক্ষ থেকে কিন্তু আরো জানানো হচ্ছে যে তাদের কোনো নির্দেশ ছিল না মিছিলে অস্ত্র আনার জন্য, কিন্তু এই অস্ত্র কেউ হয়তো লুকিয়ে চুরিয়ে নিয়ে এসছে, যা কিন্তু তারা কঠোরভাবে নজরদারিতে রাখছেন। ধন্যবাদ সুব্রত। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। প্রথমে সাকরাইলের ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। অস্ত্র হাতে রামনবমীর প্রস্তুতি এবং সেই প্রস্তুতি মিছিলে অস্ত্রের সমাহার, তরোয়াল খেলা চলছে, কসরত চলছে, রামনবমীর প্রস্তুতি। এই রামনবমী নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ যতটাই বাড়ছে, কলকাতা পুলিশ কিন্তু বা জেলা পুলিশ কিন্তু যথেষ্ট সতর্ক রয়েছে। রবিবারও নবান্ন থেকে নজরদারি চলবে এমনটাই জানা যাচ্ছে। নবান্নের কন্ট্রোল রুম থেকে রাজ্য জুড়ে রামনবমী মিছিলে নজর রাখবেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। কি তাদের পরিকল্পনা একটু জানার চেষ্টা করব। সতর্ক পুলিশ, নজরদারিতে বড় বাজারের কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। কাল কলকাতার রাস্তায় থাকবে প্রায় ৫,০০০ পুলিশ। শান্তিপূর্ণভাবে রামনবমী উৎসব পালন করুন, হাইকোর্টের নির্দেশ মেনে মিছিল করুন, আবেদন কলকাতা পুলিশ কমিশনারের। রামনবমী নিয়ে চড়ছে পারদ, আর কলকাতার কি পরিস্থিতি তা দেখার জন্য পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি ইতিমধ্যেই সমস্ত অফিসারদের সঙ্গে কথা বললেন এবং কি পরিস্থিতি তা দেখার জন্য একেবারে রবীন্দ্র সরণি, কলাকার স্ট্রিট, বড়বাজার, নেতাজি সুভাষ রোড একাধিক জায়গা পুলিশ কমিশনার স্বয়ং তিনি নিজে পুরো জায়গাটা পরিদর্শন করছেন। স্বাভাবিকভাবেই কি পরিস্থিতি রয়েছে কলকাতা শহরের এবং সেখানে কি কি বিষয়কে সুনিশ্চিত করা হচ্ছে, কোন কোন আবেদন জমা পড়েছে, মিছিল যখন যাবে সেটা কোন রাস্তা দিয়ে যাবে, সেখানে সিসি ক্যামেরা কেমন অবস্থায় রয়েছে, প্রত্যেকটি বিষয় পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে দেখছেন। ক্যামেরা গৌরবের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। দুপুর অবধি আমাদের কাছে অ্যারাউন্ড 80+ অ্যাপ্লিকেশন এসছে পারমিশনের জন্য, সেইগুলো দেখা হচ্ছে। ফেস্টিভ্যাল সবাই ভালো করে এনজয় করুন, ফেস্টিভ্যাল সেলিব্রেট করুন, কিন্তু কোনো লোকের কোনো রকম কোনো অসুবিধা না হয় এটা সবাইকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মাননীয় হাইকোর্ট কলকাতা ওনারা অনেক ডাইরেকশন দিয়েছেন, ওখানে কি কি করা যাবে না সেইগুলো পরিষ্কার করে লেখা আছে। তো হোপফুলি যারা অর্গানাইজার্স আছে ওরা এটা বুঝে দে উইল কোঅপারেট উইথ পুলিশ অ্যান্ড সবাই যাতে শান্তিপূর্ণভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতে পারে সেই রকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন, এর উপর আমি কিছু বলতে চাইব না। অ্যান্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। চারপাশের যা ছবি তাতে এটা বলাই যায় যে রাজ্যে রামেই ভরসা। অন্তত রামনবমীর আগে সেই বার্তাই দিচ্ছে রাজ্যের শাসক হোক বা বিরোধী দুই দলই। রামনবমীতে রাজ্য জুড়ে বহু কর্মসূচি বিজেপির হাত গুটিয়ে বসে নেই কিন্তু শাসক দল, তাদেরও প্রস্তুতি রয়েছে। জেলায় জেলায় অনেক কর্মসূচির ডাক ইতিমধ্যেই দিয়েছে তৃণমূল নেতৃত্ব। রামনবমীর এই রাজনৈতিক স্রোতে কিন্তু বামেরাও রয়েছে ময়দানে, তারাও রয়েছেন, তবে একটু অন্যভাবে। সিপিআইএম এর দাবি যে রামনবমীতে অশান্তি ঠেকাতে তারা ক্যাম্প করে নজরদারি চালাবেন।
দিকে দিকে ভাগোয়া নিশান, গেরুয়া পতাকা আর রামনবমীর পোস্টারে ছয়লাভ সারা রাজ্য। বঙ্গে এই অভিনব রামনবমীর সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজ্যের রাজনীতিও। ভোট পেতে রামেই আস্থা রাখছে শাসক বিরোধীরা। ফলে রামনবমীর শোভাযাত্রার প্রস্তুতি ঘিরে রীতিমতো প্রতিযোগিতায় শাসক বিরোধী দুই দল। গেরুয়াঘাটে উত্তরবঙ্গে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি। শিলিগুড়িতে তাদের টার্গেট লক্ষ লোকের শোভাযাত্রা। পাল্টা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূলও। গুরুত্বপূর্ণ এলাকায় ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জল ও শরবত খাওয়ানোর ব্যবস্থা করবে তৃণমূল। ফলে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। সাধারণ পুণ্যার্থীদের একটু ঠান্ডা পানীয়, একটু খাবার জল তাদের হাতে তুলে দেওয়া, সেটা তো সবচেয়ে বড় মানব সেবা। আত্মশুদ্ধি করে জল দিলে তো ভালোই, চিত্তে যদি ভক্তি না থাকে তাহলে ওই জল দেওয়াটা রাজনৈতিক হয়ে যাবে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে অনেক জায়গাতেই বিজেপির পাল্টা রামনবমীর শোভাযাত্রার ডাক দিয়েছে তৃণমূলও। কাউন্টার করতে হবে, পরিষ্কার কথা বুঝাই দিতে হবে যে রামচন্দ্রটা বিজেপির লিজ নেয়নি, পাট্টাও নেয়নি, বা রামচন্দ্র যায় বিজেপির ঘরে ঢুকে বসে থাকেনি। রামচন্দ্র সবার জন্য, সুতরাং এটাও প্রমাণ করার কিন্তু প্রয়োজন রয়েছে। বঙ্গের এই রাম রাজনীতিতে কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কোনো রাগঢাক রাখেননি দিলীপ ঘোষ। রামনবমী আর রাজনীতির যোগসূত্রটা বোঝালেন নিজস্ব কায়দাতেই। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে এটাও রামের ইচ্ছা, আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। রাম রাজনীতির স্রোতে তৃণমূল বিজেপি যখন গা ভাসাচ্ছে, তখন নিজেদের কর্মসূচি তৈরি করে ফেলেছে বামেরাও। রামনবমীতে অশান্তি ঠেকানোর বার্তা নিয়ে পথে থাকার ঘোষণা করেছে এসএফআই। এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টির মধ্যে দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে। আমরা চাই ফোকাসটা আসল ইস্যুতে থাকুক, আর যারা দাঙ্গা করতে আসবে তাদের বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইটা লড়বে। যদি আবার কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আমরা অবশ্যই সেটা রাস্তায় নেমেই প্রতিহত করে রুখে দিতে পারবো। এই মানুষের মধ্যে এখানকার যে সম্প্রীতি, সেটা কেউ রুখতে পারবে না। বোঝা গেল তৃণমূল বিজেপির থেকে স্বতন্ত্র অবস্থান ঘোষণা করেও এবারের রামনবমীতে পথে থাকছেন বামেরাও। রামবাম জোটের কথা বলে প্রায়শই বিরোধী সিপিএম এবং বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বঙ্গে রামনবমীর রাজনীতি কিন্তু মিলিয়ে দিল সেই সবকটি পক্ষকেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নোটিশের ছক্কা। বিজেপি নেতা অর্জুন সিংকে ষষ্ঠ নোটিশ, জগদ্দল থানার নথিসহ লাইসেন্স প্রাপ্ত রিভলভার জমা দেওয়া নির্দেশ। তবে নিজের অবস্থানে অনড় রয়েছেন অর্জুন, যাবেন না, সাফ জানিয়ে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। ভাটপাড়ার বোমাগুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা। তারই মধ্যে ফের অর্জুনকে নোটিশ পাঠালো জগদ্দল থানার পুলিশ। শুক্রবার রাতে অর্জুন সিং এর বাড়িতে গিয়ে নোটিশ দেয় জগদ্দল থানার পুলিশ। শনিবার দুপুরের মধ্যে অর্জুনকে নথিসহ লাইসেন্স প্রাপ্ত রিভলভার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এর আগে মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ জমা দিতে বলা হয়েছিল। এই ঘটনার তদন্তে অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ কিছু জিনিস বাজেয়াপ্ত করে। তারপর একাধিকবার তলব করা হয় তাকে, কিন্তু কোনো তলবে সাড়া দেননি অর্জুন সিং। এরপরই তাকে গ্রেপ্তার করতে চেয়ে বারাকপুরের আদালতে আবেদন করে পুলিশ। ইতিমধ্যে হাইকোর্ট থেকে যার রক্ষা কবচ নিয়ে এসেছেন অর্জুন। আদালতের নির্দেশের পরই থানায় আগ্নেয়াস্ত্র সহ নথি জমা দেবেন বলে জানিয়েছেন অর্জুন সিং। তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে বলে ফের অভিযোগ অর্জুনের। আমি তো বলেছি তুমি আজকে আমাকে আবার আমার অস্ত্র জমা করতে বলে, আমি বলেছি কোর্ট অর্ডার দিলেই আমি অস্ত্র জমা করব। আমি আজকে ওকে দেবো এদেরকে, আর এরা ওটাকে টেম্পার করবে, এটা তো হবে না। সিএফএল, আমি বলছি সিএফএল দিয়ে পরীক্ষা করাতে হবে। স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে এরা ম্যানিপুলেট করে, তো এর উপরে তো ভরসা নেই। সম্প্রতি ভাটপাড়ার গুলি চালনার ঘটনায় আহত হন একজন। যদিও তিনি তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি করে সোমনাথ শ্যাম সরাসরি অর্জুন সিং এর বিরুদ্ধেই গুলি চালনার অভিযোগ তুলেছিলেন।
অভিযোগ ছিল যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে আগে মারধরও করা হয়েছিল। ভাটপাড়া গুলিকাণ্ডকে ঘিরে অর্জুন সোমনাথের তুতু ম্যায় জারি রয়েছে। অর্জুন সিংকে জেলে ঢোকাবো, ওর যত কুক্রম আছে সব কেসে সিরিয়াল কিলিং, একের পর এক খুন করিয়েছে সেগুলো প্রমাণ করব, একের পর এক টাকা পয়সা গবন করেছে সেগুলো প্রমাণ করব। সোমনাথ শ্যামের কথা ছাড়ুন, শেরকে শিকার করার জন্য ও ছাগল বাঁধতে হয় না, ওকে ওকে তৃণমূল ছাগল বেঁধে দিচ্ছে। আমাকে দল টোপ হিসেবে ব্যবহার করুক কি আমি কি হিসেবে ব্যবহৃত হচ্ছি সেটা আমি বুঝে নেব। অর্জুন সিং এর প্রাণ সংকট বলে দাবি বিজেপি নেতৃত্বের। অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে, পুলিশই সুপারি নিয়ে বসে আছে, তার বন্দুক কেড়ে নেওয়া হবে, তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না, দিয়ে তাকে এইভাবে ঘিরে মারার চেষ্টা হচ্ছে। অর্জুন সিংয়ের প্রাণ সংকট, আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে। এই ঘটনায় তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চলের রাজনীতি। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।